নমস্কার, দ্রোণাজের ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আইসিডিএস মেইন পরীক্ষার বায়োলজি বা জীবনবিজ্ঞান। আমরা এর আগে 2 বা 3টে ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা পুষ্টি সংক্রান্ত বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের মানব শারীরবৃত্তীয় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সিস্টেম থেকে, ফিজিওলজি থেকে, হিউম্যান ফিজিওলজির পার্টটা, সেখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে সেই জায়গাটা। পার্টিকুলারলি আজকে এই মুহূর্তে আমার টপিক হচ্ছে গিয়ে মানুষের সংবহনতন্ত্র। কী করে আমাদের শরীরে রক্ত সংবহিত হয়, কোথা থেকে কোথায় যায়, এবং তার থেকে কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেটা আমরা আলোচনা করব। ওকে, চলো আমরা দেখে নিই। আচ্ছা, আমাদের মানব শারীরবিদ্যার ফার্স্ট করলাম আমরা করব হচ্ছে আমাদের সংবহনতন্ত্র, সেটা কী আছে আমরা দেখে নিই। আচ্ছা, মানুষের যে সংবহনতন্ত্র, বা শুধু মানুষ বলতে পারি না, মানুষ তথা স্তন্যপায়ী, এছাড়াও সরীসৃপ বা পাখি, বা আরও বড় করে বললে আমাদের সম্পূর্ণ মেরুদণ্ডী প্রাণী, এটা ভার্টিব্রেটস, মেরুদণ্ড বা সিদ্ধা আছে তারা। আমাদের সংবহনটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ সংবহন। মানে কি, বা ইংরেজি বলে ক্লোজ সার্কুলেশন, ইংরেজিতে কি বলে ক্লোজড সার্কুলেশন বলা হয়। মানে কি, এর মানে হচ্ছে আমাদের দেহে যে রক্ত, সেই রক্তটা সবসময় একটা আবদ্ধ সিস্টেম বা আবদ্ধ জায়গায় যাতায়াত করে, এর বাইরে কোনোদিন বেরোতে পারে না। তো চিংড়ি বা আরশোলার মতো যে প্রাণীগুলো আছে, প্রন, ককরোচ, এগুলো, এদের দেহে যে ফাঁকা জায়গাটা থাকে বডি ক্যাভিটি বা দেহ গহ্বর বলা হয়। এর মধ্যে কী হয়, ওদের যে রক্তটা সরাসরি উন্মুক্ত হয়। ওদের শরীরে যে রক্তটা আছে ওটা আমাদের মতো নয় অবশ্যই, ওদের রক্ত আমাদের মতো নয়, চিংড়ির রক্ত আমাদের মতো নয়, নীল যে রক্ত হিমোসায়ানিন থাকে, বাট আছে। সেই রক্তটা কিন্তু সরাসরি কী হয়, ওদের ধমনীগুলোর মাধ্যমে বা শিরাগুলোর মাধ্যমে এসে ওদের যে দেহ গহ্বরটা, মানে বডির যে ভিতরে স্পেসটা ফাঁকা, ওই জায়গাটা লিটারালি ওই জায়গাটার ভিতরে ভর্তি হয়ে যেতে পারে, ওখানটায় চলে আসতে পারে, রক্তটা সরাসরি দেহ গহ্বরের সংস্পর্শে আসতে পারে, যেটাকে মুক্ত সংবহন বলি আমরা। কিন্তু এটা আমাদের হয় না। কেন হয় না? না, আমাদের রক্ত সবসময় চারটে, বললাম কি, বদ্ধ জায়গা, চারটে আবদ্ধ জায়গার মধ্যে যাতায়াত করে, এর বাইরে বেরোতে পারে না। কী কী জায়গা? তাহলে দেওয়া আছে হৃৎপিণ্ড থেকে রক্তটাকে আমরা পাম্প করে বার করলাম, চেপে বার করে দেওয়া হলো, হৃৎপিণ্ড থেকে পাম্প করা হলো, গেল কোথায়, ধমনীতে গেল। আচ্ছা, মনে রাখবে একটা জিনিস, ধমনীর সংজ্ঞা কিন্তু কখনোই ওই অক্সিজেন সম্পৃক্ত রক্ত নিয়ে যাচ্ছে ওটা নয়। অক্সিজেন সম্পৃক্ত রক্ত নিয়ে যাচ্ছে তার বৈশিষ্ট্য, জিনিসটা সব জায়গায় খাটে না। আমরা ছোটোবেলায় পড়তাম ফুসফুসের ধমনী, আমরা একটু পরে পড়বো। ওই ফুসফুসের ধমনীতে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ যায় না, অক্সিজেন অসম্পৃক্ত যায়। তো আমি কিন্তু ওটাকে ব্যাকতালিনে, ওটাকে আমি কিন্তু নিয়মে আনতে পারি না। ওটা বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু ওটা ডেফিনেশন নয়, ডেফিনেশনের কোনো ব্যতিক্রম হয় না। তাহলে ধমনীর সংজ্ঞাটা আসলে কী হওয়া উচিত? ধমনীর সংজ্ঞা হওয়া উচিত কি না, যে রক্তবাহ রক্তকে হৃৎপিণ্ড থেকে বাইরে নিয়ে যায়, যে রক্তকে হৃৎপিণ্ড থেকে বাইরে নিয়ে যায় তাকে বলছি আমরা ধমনী বলছি। তো হৃৎপিণ্ড থেকে রক্ত কী হলো, পার করলো ধমনী, গেল কোথায়, আমার শরীরের যে বিভিন্ন টিস্যু, বা আমাদের থেকে বাংলায় বলে কলাকোষ বা টিস্যু, সেখানে পৌঁছলো। তার ভেতরে কি রক্ত জালক তৈরি করলো, বিভিন্ন অঙ্গ তন্ত্রের ভেতরে যে টিস্যু রয়েছে সেই কলার মধ্যে কি সে রক্ত জালক তৈরি করলো। মানে ওই ধমনীটা গিয়ে অনেকগুলো শাখা প্রশাখা গেল, ধমনীগুলো অনেকগুলো শাখা প্রশাখা তৈরি করলো, একটা জালক তৈরি করলো, নেট তৈরি করলো, ওটাই রক্তের জালক বলি আমরা। সেখানে কি দেওয়া নেওয়া ঘটে। এই যে আমার হৃৎপিণ্ড রক্তকে ঠেলে কোষে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে? দুটো কাজে পাঠাচ্ছে। এক হচ্ছে গিয়ে কোষকে অক্সিজেন দেওয়া আর খাদ্য দেওয়া। রক্ত আমার পৌষ্টিকতন্ত্র থেকে গ্লুকোজ বয়ে নিয়ে এসছে, লাংস থেকে অক্সিজেন নিয়ে এসছে। সেই অক্সিজেন এবং গ্লুকোজটাকে আমার শরীরে কোষে পৌঁছতে হবে, এখানে পুশ করতে হবে, ঠিক আছে তো? পুশ করে পাঠিয়ে দিল কোথায়, আমার শরীরে। বাট এটা দেবে কী করে? এই ধমনী যে অক্সিজেনটা নিয়ে যাচ্ছে, গ্লুকোজটা নিয়ে যাচ্ছে, দেবে কী করে? এমনিতে ধমনীর দেওয়াল খুব মোটা হয়, অত মোটা দেওয়াল থেকে ব্যাপন বা বহিঃশ্রবণ হয় না। কিন্তু আমাদের শরীরের ব্যবস্থাটা কিন্তু, শরীরের যে ব্যবস্থা, এটা এক কোষ থেকে আরেক কোষে দেওয়া নয়, এটা কিন্তু পুরো ব্যাপন বহিঃশ্রবণের সাহায্যে হয়। তো এটার জন্যে, ব্যাপন বহিঃশ্রবণ হওয়ার জন্যে আমার কী দরকার না, একটা পাতলা দেওয়াল বা আবরণ দরকার, যেখানে এক্সচেঞ্জ করবো তার দুজনের মধ্যে পাতলা দেওয়াল থাকা প্রয়োজন। তো ধমনীর দেওয়ালটা মোটা, ওই জন্য কী হয়, ধমনী যখন কোনো অঙ্গে প্রবেশ করে, জালক করে, তার আগে অনেকগুলো জালক তৈরি করার ফলে কী হয়, তার দেওয়ালটা পাতলা হয়ে যায়। একটা মোটা ধমনী থেকে অনেক জালক তৈরি করলে কী হয়, তার ধমনীগুলোর দেওয়াল পাতলা হয়ে যায়, ওখান থেকে সে দেওয়া নেওয়া করতে পারে। এটাকে আমরা জালক বলছি, ঠিক আছে? তো এইভাবে আমাদের রক্ত গেলো হৃৎপিণ্ড, ধমনী, জালক, শিরা, এর মধ্য দিয়ে আবার হার্টে চলে এলো। হৃৎপিণ্ড থেকে বেরোলো ধমনী দিয়ে, জালকে গেলো, জালকে এক্সচেঞ্জ করলো, অক্সিজেন দিল, গ্লুকোজ নিল, এবং সেল থেকে বা টিস্যু থেকে CO2 নিল, পেছন পথ ইউরিয়া অ্যামোনিয়া নিয়ে ও কী করলো, শিরার মাধ্যমে এসে
মানে জালক থেকে শিরায় মিশলো, ধমনী থেকে জালক হলো, জালক থেকে শিরা হলো, গিয়ে শিরা থেকে মিশে ওটা আবার কী হলো, হার্টে ফেরত চলে এলো, হার্টে ফেরত চলে এলো। তাহলে হৃৎপিণ্ড, ধমনী, জালক, শিরা এর বাইরে রক্ত বেরোচ্ছে না, এটা বদ্ধ সম্বন্ধ বলছে। কিন্তু অমৃতদণ্ডী হলে কী হচ্ছে বললাম, ওদের কিন্তু রক্তটা দেহগহ্বরে উন্মুক্ত হয়। ধরো মানুষের কথা বলছি, মানুষের পেটটা যদি কাটা হয়, দেখবো পেটের ভেতরে ফাঁপা, মানে কেউ অপারেশনের সময় আমাদের পেট কাটে, ভেতরে সরাসরি কিন্তু স্টমাক, লিভার স্টমাক সব দেখা যায়। যদি দেখতাম না পেটটা কাটার পরে রক্তের ভেতরে রক্ত পুকুর হয়ে রয়েছে, সেটাকে বলতাম মুক্ত সংবহন। আমাদেরও পেট কাটলে রক্ত বেরোয়, বাট সেটা কেন বেরোয়? পেটে যে চামড়া আছে পেশি, সেটা কাটলে তার ভেতর থেকে বেরোয়, কিন্তু ভেতরে রক্ত থই থই করে না, সেটা থাকলে বলতাম মুক্ত সংবহন, বাট সেটা আমার লাগবে না, আমাদের বদ্ধ। কেন বদ্ধটা আসতে পারে, যে সবসময় আবদ্ধ জায়গায় থাকে। কী কী আবদ্ধ জায়গা? হৃৎপিণ্ড, ধমনী, জালক, শিরার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে আমাদের রক্তটা বেরিয়ে আসছে হৃৎপিণ্ড দিয়ে, বেরিয়ে কীভাবে যাচ্ছে, কোন রাস্তায় রক্তটা যাচ্ছে, রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরোনোর পর কী বিহেভ করছে, কোথায় যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে কী হয়, তার উপর নির্ভর করে কী হয়, আমাদের সংবহনেও দুটো টাইপ হয়, দুটো ধরনের। রক্তটা অলিন্দ থেকে বেরোচ্ছে, নীলা থেকে যে বেরোচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, কীভাবে কাজ করছে, তার উপর ডিপেন্ড করে কি সংবহনে দুটো টাইপ হয়। আমাদেরই সংবহনে দুটো টাইপ বলবো না, দুটো রাস্তা আছে। আমাদের শরীরে রক্ত সংবহনে দুটো রাস্তা আছে, দুটোভাবে ইউজ হয় রক্তটা। একটাকে বলি শারীরবৃত্তীয় সংবহন, একটাকে বলি ফুসফুসীয় সংবহন। একটাকে বলি শারীরবৃত্তীয় সংবহন, একটাকে বলি ফুসফুসীয় সংবহন। ফার্স্ট আমরা শারীরবৃত্তীয় সংবহনটা কী করে দেখে নিই, পরে ছবি দিয়ে বোঝাচ্ছি, আপাতত শুনে নিই, পরে ছবি দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, আমি বদ্ধ সংবহন, আমাদের বললাম বদ্ধ সংবহন আছে, সেই বদ্ধ সংবহনে রক্ত কী হয়, সবসময় ধমনীশিরা জালকে পরিবাহিত হয়। ওই ধমনীশিরা জালকে পরিবাহিত হওয়ার দুটো রাস্তা হতে পারে, সেই রাস্তাটাকে আমরা বলছি, একটাকে শারীরবৃত্তীয়, একটাকে আমরা বলছি কি ফুসফুসীয়। শারীরবৃত্তীয়টা কী হয় একটু দেখে নিই। আচ্ছা, শারীরবৃত্তীয় সংবহনটা হৃৎপিণ্ডের বাঁ দিক রিলেটেড হয়। হৃৎপিণ্ডের বাঁ দিক, অলিন্দ এটা বলছি, হৃৎপিণ্ডের বাঁ দিকের যে অলিন্দ আছে, তার ডায়াস্টলের সময় অ্যাকচুয়ালি দেখো, ডান দিকে অলিন্দ, বাম দিকে অলিন্দ কিন্তু একসঙ্গে সিস্টল হয় বা ডায়াস্টল হয়। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। এটা কিন্তু অল্টারনেট হিসেবে হয়, হৃৎপিণ্ড দুটো অলিন্দ একসঙ্গে সংকোচন হয়, দুটো অলিন্দ একসঙ্গে প্রসারিত হয়, দুটো নিলয় একসঙ্গে সংকুচিত হয়, দুটো নিলয় একসঙ্গে প্রসারিত হয়। ঠিক আছে, বাট আমি আপাতত ডান দিকটা আনছি না আলোচনা, একটু বাঁ দিক দিয়ে বলছি। বাম অলিন্দ কী হয়েছে, প্রসারিত হয়েছে, বাম অলিন্দ ডায়াস্টল বা প্রসারণ হয়েছে, ওখানে জায়গা পেয়েছে। তখন কী হয়, ওদের ফুসফুসীয় শিরা, লাংস থেকে, ফুসফুস থেকে, ফুসফুসের শিরা থেকে মাধ্যমে কী হয়, অক্সিজেন সম্পৃক্ত রক্ত আসে। প্রশ্ন ছোটোবেলায়, কোন শিরা অক্সিজেন সম্পৃক্ত রক্ত পরিবহন করে? শিরা অক্সিজেন সম্পৃক্ত, উত্তর ফুসফুসীয় শিরা বলতাম। কেন কি শিরা বলছি, কারণ হার্টের দিকে আসছে, হার্ট থেকে গেলে বলছিলাম ধমনী, হার্টে আসলে ফেরত আসছে শিরা, হার্টে ফেরত আসছে ফুসফুস, কোথা থেকে আসছে, ফুসফুস থেকে আসছে, ফুসফুস শিরা, তার নাম ফুসফুসীয় শিরা হয়ে গেল, ফুসফুসীয় শিরা বা পালমোনারি লাংস ভেইন হয়ে গেল। যেহেতু ফুসফুস থেকে আসছে, অক্সিজেন নিয়ে আসছে, তাহলে অক্সিজেন সম্পৃক্ত হয়ে গেল। ভালো কথা, তাহলে অক্সিজেন সম্পৃক্ত রক্তকে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার সাহায্যে নিয়ে আসা হলো কোথায়, বাম অলিন্দে। সেখান থেকে বাম অলিন্দে সংকোচন হলো, রক্তটা ঠেলা খেয়ে গেল কোথায়, বাম নিলয়। বাম নিলয় থেকে কোথায় গেল, বাম নিলয় থেকে গেল হচ্ছে গিয়ে আমাদের মহাধমনী, নিলয়ের সংকোচনের সময়, সিস্টলের সময় গেল মহাধমনীতে। সেই মহাধমনী থেকে ধমনী হয়ে চলে গেল জালকে, জালক থেকে CO2 নিয়ে আবার ভেইন হয়ে ফেরত চলে এলো আমার কোথায়, ডান অলিন্দে। বাম অলিন্দ থেকে শুরু করলাম, সব কিছু নিয়ে ফেরত নিয়ে কোথায় এলো, ডান অলিন্দে ফেরত চলে এলো। দেখো লেখা আছে এখানে পুরো, এই পুরো যে রাস্তাটা হলো, এই পুরো সংবহনটাকে বলা হয় শারীরবৃত্তীয় সংবহন বা সিস্টেমিক সার্কুলেশন। শারীরবৃত্তীয় সংবহন বা সিস্টেমিক সার্কুলেশন বলা হয়। ঠিক আছে, এটা তোমার 5 নম্বর 3 নম্বর প্রশ্ন আসতে পারে, যে মানুষের শারীরবৃত্তীয় সংবহনটা ব্যাখ্যা করো। ছোট্ট এই যে লেখাটুকু আছে, এটুকু লেখা দিলেই হবে। আচ্ছা, কিন্তু এখনও শেষ হয়নি আমার, আমি বাম অলিন্দ থেকে শুরু করে ডান অলিন্দে ঢুকিয়ে দিলাম ওটাকে। আর ডান অলিন্দে ঢোকার পর কী হবে, সেটা বাকি রয়ে গেল। ওই বাকি পার্টটাই হচ্ছে আমাদের ফুসফুসের সংবহন। তো আগেরটাতে একটা বললাম শারীরবৃত্তীয়টা একটা ফ্লোচার্ট দেওয়া ছিল, আগে শারীরবৃত্তীয়টা ফ্লোচার্ট দিয়েছিল একটা। বাম অলিন্দ, লাল মানে হচ্ছে কি অক্সিজেন সম্পৃক্ত, নীল মানে অক্সিজেন অসম্পৃক্ত, CO2 বেশি আছে, আর মিক্স আপ মানে কি এক্সচেঞ্জ হচ্ছে, দেওয়া নেওয়া হচ্ছে। বাম অলিন্দ থেকে বাম নিলয়, তার থেকে মহাধমনী, যেটা ইংলিশে অ্যাওর্টা বলা হয়, সবচেয়ে বড় ধমনী আমাদের শরীরে। তার থেকে ছোটোখাটো ধমনী, তার থেকে টিস্যুতে গেল, গিয়ে এক্সচেঞ্জ করলো গ্যাসে, রক্তের কাছে ওখানে এক্সচেঞ্জ করলো টিস্যুর মধ্যে, গিয়ে শিরা হয়ে, নীল মানে অক্সিজেন চলে গেছে থেকে, শিরা মহাশিরা হয়ে ডান অলিন্দে ফেরত চলে গেল। এটা আগেরটা এটা বললাম, সেটা আমাদের শারীরবৃত্তীয় সংবহনের রাস্তাটা। আরেকটা বলছিলাম কি ফুসফুসের সংবহন হয়, সেই ফুসফুসের সংবহনের রাস্তা হচ্ছে পরের প্যারাগ্রাফটা, এটা এখানে আছে। অলিন্দে, ডান অলিন্দে হচ্ছে, ডান অলিন্দে কিছু প্রসারিত হয়েছে, ডান অলিন্দে প্রসারিত হলে কী হয়, রক্তটা
আমাদের আসে হচ্ছে মহাশিরা থেকে। আমাদের শরীরের উপরের দিকে যে শিরাগুলো আছে, ধরো আমাদের কাঁধের শিরা, আমাদের গলার শিরা, মুখের শিরা, ব্রেনের শিরা, এইগুলোকেই মেশে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরাতে, ঊর্ধ্ব মহাশিরা থেকে মেশে। আর নিচের যে শিরাগুলো আছে, কোমরের শিরা, পেটের শিরা, পায়ের শিরা গিয়ে মেশে হচ্ছে নিম্ন মহাশিরাতে, নিম্ন মহাশিরা থেকে মেশে। এই দুটো মহাশিরা বা মহাধমনী বা ভেনা ক্যাভা কী হয়, আস্তে আস্তে ডান অলিন থেকে উন্মুক্ত হয়। যেহেতু শিরা থেকে আসছে, রক্তটা কী হবে, অক্সিজেন অসম্পৃক্ত হবে, হয়ে গেল। এবার ডান অলিন্দ্রের সংকোচন হয়েছে, অ্যাকচুয়ালি বামের সঙ্গেই হয়েছে। আর ডান অলিন্দ্রের সংকোচনে কী হলো, রক্তটা ডান দিকের নিলয়ে নেমে এলো। সেখান থেকে সংকোচন হয়ে কী হবে, সেটা ফুসফুসীয় ধমনী, হার্ট থেকে যাচ্ছে, ধমনী হবে, যাচ্ছে কোথায়, ফুসফুসে যাচ্ছে, ফুসফুসীয় ধমনী দিয়ে কী হবে, ফুসফুসে পৌঁছাবে। সেখান থেকে অক্সিজেন নিয়ে আবার সে কী হবে, ফুসফুসের শিরা দিয়ে, আমার যেটা কিন্তু অক্সিজেন সম্পৃক্ত নয় শিরা, কোন শিরা অক্সিজেন সম্পৃক্ত নয়, ফুসফুসের শিরা। পার্সারটা খেয়াল করো, আমাদের যেটা প্রাতিক্রিক প্রশ্নটা আছে, ফুসফুসের শিরা দিয়ে কী হলো, বাম অলিন্দে ফেরত চলে এলো। এই রাস্তাটাকে বলছি আমরা, মানে এটা তো হার্ট টু হার্ট হয়ে গেল, শুরু করলাম হার্ট থেকে, শেষ করলাম হার্টে, একটা সংবহন হলো। এটাকে বলছি কি, আমাদের বলছি শারীরবৃত্তীয়, সরি ফুসফুসীয় সংবহন, ফুসফুসীয় সংবহন বলা হচ্ছে, ফুসফুসীয় সংবহন, ইংলিশে পালমোনারি আমাদের সার্কুলেশন বলা হচ্ছে। এবার এই দুটোই আমাদের মধ্যে রয়েছে, মানুষের শরীরে বদ্ধ সংবহনে দুটোই রয়েছে, ফুসফুসীয়টাও রয়েছে, আবার আগে শারীরবৃত্তীয়টাও রয়েছে। দুটোকে নিয়ে একসঙ্গে বলা হয় দ্বিচক্রী সংবহন। দুটোকে নিয়ে বলা হয় কি, দ্বিচক্রী সংবহন। ইংরেজিতে বলা হয় ডাবল সার্কিট সার্কুলেশন, ইংরেজিতে বলা হয় কি, ডাবল সার্কিট সার্কুলেশন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, একটা হিসেবে স্কিপ করছিলাম, সে স্কিপ জায়গাটা ফেরত যাই। এই যে অলিন্দ কী করছে বললাম, অলিন্দ রক্তকে নিচ্ছে, ফুসফুসীয় ধমনী শিরা হোক কি মহাশিরা হোক, রক্ত ঢুকছে কোথায়, অলিন্দে কি ঢুকছে। এই অলিন্দকে বলা হয়, অরিকেলকে বলা হয় হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ, গ্রাহক প্রকোষ্ঠ বা আমাদের রিসিভিং চেম্বার। আর নিলয় যেটা, সেটা চাপ দিলে কী হয়, নিলয়ের প্রসারিত হলে সংকোচন হলে কি রক্তটাকে ঠেলে বেড়া করা হয়, সংবহনে প্রেরণ করা হয়। এই জন্য বলা হয় কি ট্রান্সমিটিং চেম্বার, একে বলা হয় কি ট্রান্সমিটিং চেম্বার, বাংলায় বলি প্রেরক প্রকোষ্ঠ, বাংলায় বলি কি প্রেরক প্রকোষ্ঠ, প্রেরক প্রকোষ্ঠ, প্রেরণ করে, ঠেলে পাঠানো, এটাই স্কিপ করেছিলাম। তাহলে আমাদের এটাও আসতে পারে পরীক্ষা, যে হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ বা রিসিভিং চেম্বারকে, আর হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ বা ট্রান্সমিটিং চেম্বারকে। গ্রাহক হচ্ছে অলিন্দ, প্রেরক বা ট্রান্সমিটার হচ্ছে কি আমাদের নিলয়, এটাই স্কিপ করেছিলাম। তো সংবহনের দুটো রাস্তা পেয়ে গেলাম, শারীরবৃত্তীয় আর ফুসফুসীয়, দুটো কিন্তু ফ্লোচার্ট দিয়ে, যদি তোমার যদি পরীক্ষায় 3 নম্বরে আসে, এইটুকুনি করে লিখে ফ্লোচার্টটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, দুটো আছে দ্বিচক্রী বলছি। এর ছবি দেখে নাও, ছবিতে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি যেটা বললাম মুখে সেটার মধ্যেই করে বলছি। শুরু করেছিলাম বাম অলিন্দ থেকে, বাম অলিন্দ থেকে কোথেকে রক্ত আসছে দেখো, ছবি দেখো, ছবি রক্ত আসছে পালমোনারি ভেন থেকে, লাংস থেকে আসছে, মানে কি অক্সিজেন নিয়ে আসছে। দুটো কোথায়, ডান অলিন্দে, বাম অলিন্দে, সরি বাম অলিন্দে। সেটা গেল কোথায়, অলিন্দ সিস্টলে গেল, ডান বাম নিলয় গেল। বাম নিলয় থেকে দেখো পরবর্তী থেকে বাম নিলয় যখন চাপ দিল, তখন কী হলো, রক্তটা এই দিক থেকে, এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে মহাধমনীর মুখ, এই মহাধমনী দিয়ে আমার সারা দেহে ছড়িয়ে পড়লো, মহাধমনী থেকে ধমনীও সারা দেহে ছড়িয়ে পড়লো। ফুসফুসের শিরা দিয়ে এলো ডান, সরি বাম অলিন্দে, সেখান থেকে বাম নিলয়, সেইখান থেকে মহাধমনী হয়ে আমার সারা দেহে ধমনী আকারে ছড়িয়ে পড়লো। ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কোনটা, সিস্টেমিক, যেটা প্রথমে বললাম সেই পার্টটা। আর পালমোনারি ব্যাপারটা কি, ডান অলিন্দ থেকে রক্ত ঢুকলো, ঢুকে আমার নিলয় সংকোচন হলো, ডান অলিন্দ থেকে ডান নিলয়, তাতে সংকোচন হলো। সেখান থেকে গেল রেসপিরেটরি পালমোনারি আর্টারি দিয়ে, ফুসফুসের ধমনী দিয়ে ডিঅক্সিজেনের রক্ত গেল কোথায়, আমাদের লাংসে অক্সিজেনের জন্য। ডিঅক্সিজেনেটেডটা গেল লাংসে, গেল অক্সিজেন নেওয়ার জন্য। ঠিক আছে, গিয়ে অক্সিজেন পেয়ে কী হলো, অক্সিজেন পেয়ে সে আবার ফুসফুসের শিরা হয় ফেরত চলে গেল। তাহলে এটাও একটা সম্বন্ধ হয়ে গেল, এই দুটো ভাগে এটা হচ্ছে। আচ্ছা, কিছু এবার ছোটো তথ্য জানতে হবে। আমাদের হৃৎপিণ্ডের গড় ওজন হচ্ছে 300 গ্রাম, ছেলেদের একটু বেশি হতে পারে, মেয়েদের একটু কম হতে পারে, ওটা গড়ে 300 গ্রাম বলি আমরা। ঠিক আছে। আচ্ছা, এবার এই যে থেকে অলিন্দ নিলয় বললাম, এদের মাঝখানে থেকে কপারটিকা, এদের মাঝখানে থেকে কপারটিকা বা ভালভ। ঠিক আছে, এই ভালভ বা কপারটিকার কাজ হচ্ছে, এটা পরীক্ষার প্রশ্ন দিতে পারে তোমাকে, যে আমাদের বলো হৃৎপিণ্ডে কপারটিকাগুলোর ভূমিকা কী, প্রশ্ন আসতে পারে কি হৃৎপিণ্ডে কপারটিকাগুলোর ভূমিকা কী, ভালভের কাজ কি, প্রশ্ন আসতে পারে। ভালভটা এটা করে, ভালভে লেখা আছে যে আমার পয়েন্টটার মধ্যে, ভালভ হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে রক্তটাকে একমুখী রাখে বা ওভারফ্লো করতে দেয় না, একমুখী রাখে বা ওভারফ্লো করতে দেয় না, বা ব্যাকফ্লো করতে দেয় না, রক্তটাকে ওভারফ্লো বলছি, ভুল বলছি, ব্যাকফ্লো করতে দেয় না, আমাদের রক্তটাকে
কী করে, একমুখী রাখে বা রক্তের মধ্যে ক্লট তৈরি করতে দেয় না। ক্লট বলছি, সরি ভুল বললাম, রক্তের মধ্যে বিপরীত স্রোত আটকাতে দেয় না, বিভিন্ন বিপরীত স্রোত বা রক্তটাকে ব্যাক করতে দেয় না। কী করে বা দেখে নাও, আমাদের ছবিতে যাই আমরা, আমাদের ডানালিন্দ ডাননিলয় বামালিন্দ বামনিলয় দুটোরই মাঝখানে একটা দরজা থাকে। আচ্ছা, নর্মালি দরজা না থাকলে কী হতে দেখো, আমাদের বললাম কি হৃৎপিণ্ডের সিস্টেল ডায়াস্টল যেটা হয়, হৃৎপিণ্ডের সিস্টেল ডায়াস্টলটা কি অল্টারনেট হয়, মানে সিস্টেল হলে ডায়াস্টল, মানে অলিন্দের সিস্টেল হলে নিলয়ের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টল হলে অলিন্দের সিস্টেল হয়, এটা অল্টারনেট করে। তো ভালো কথা, আমার বামালিন্দ বামনিলয় অলিন্দ ডানালিন্দ কী হলো, প্রসারিত হলো, প্রসারিত হয়ে অক্সিজেন যুক্ত নিল এ, বাম দিকেটা ডান দিকেটা অক্সিজেন অসম্পৃক্ত নিল, নিয়ে পর মুহূর্তে কী হলো, ওর নিয়ে ঠেলা দিল, অরিকেল ঠেলা দিল, এই ঢুকলো কোথায়, নিলয় গিয়ে ঢুকলো। এই অলিন্দ নিলয়ের মাঝখানে একটা জাংশনে কিছু কী থাকে, কিছু ফ্ল্যাপ, মাসেলের তৈরি, পেশির তৈরি ফ্ল্যাপ লাগানো থাকে। যেমন আমাদের দরজাতে ফ্ল্যাপ থাকে, পাল্লা বলি আমরা, ঠিক সেরকম ফ্ল্যাপ লাগানো থাকে। আমাদের দরজায় যেমন দুটো পাল্লা থাকে, দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের ডান দিকে অলিন্দ নিলয়, যেটা ডান দিকে অলিন্দ নিলয় আমাদের তিনটে পাল্লা থাকে, বাঁ দিকেরটা আমাদের দুটো পাল্লা থাকে। বাম দিকে অলিন্দ নিলয়ের মাঝখানে যে পাল্লাটা, একটা মাসেল ফ্ল্যাপ তৈরি হয়েছে, দুটো রাস্তা আছে, এদিক থেকে একটা, এদিক থেকে দুটো ফ্ল্যাপ আছে তৈরি করেছে। এটাকে আমরা বাইকাস্পিড বলি, বাইকাস্পিড বা দ্বিপত্র কপাটিকে বলি, বা একটা নাম তো লেখা আছে মিট্রাল ভালভ বলি। আর একটা এটা হচ্ছে কি, আমার এইখানে আছে ডানলিন্দ ডানলিনের মাঝখানে আছে ট্রাইকাস্পিড ভালভ, ট্রাইকাস্পিড, যেখানে আমার কি তিনটে মাসেল ফ্ল্যাপ, তিনটে পাল্লা থাকে, কিছুই নেই ব্যাপারটা। এটা কী করে অ্যাকচুয়ালি, এই পাল্লা মাসেল ফ্ল্যাপগুলোকে পেশির সাহায্যে, কলি টেন্ডনি বলা হয়, যে পেশির সাহায্যে নিলয়ের গায়ে আটকানো থাকে, পেশির সাহায্যে নিলয়ের গায়ে আটকানো থাকে। তো ওপর থেকে চাপ দিলে কি রক্তটা এখানে ঢোকে, নিচ থেকে চাপ দিলে কি রক্তটা ওপর থেকে যেতে পারে না। দেখো, ওপর থেকে চাপ রক্তটা ঢুকলো, পরের মোমেন্টে নিলয় চাপ দেবো, তো অলিন্দ চাপ দিচ্ছিল, রক্ত ঢুকেছে নিলয় প্রসারিত ছিল, পরের মোমেন্টে নিলয় চাপ দিচ্ছে, চাইছে রক্ত উপরে যেতে চাইছে, এবার রক্ত উপরে যেতে চাইছে, ন্যাচারালি ওপর থেকে ঠেলে পাঠানো যায়, নিচ থেকে ঠেলে পাঠানো যায়, তাহলে ও চাইবে ওপরে যেত, কিন্তু ওপরে যেতে দিলে হবে না, ওকে যেতে হবে কোথায়, ফুসফুসের ধমনিতে যেতে দিতে হবে এবং মহাধমনিতে যেতে দিতে হবে। ফলে যেটা হয় সেটা হচ্ছে, আমার এই নিলয়ের মাঝখানে নিলয়ের মাঝখানে দরজাটা বন্ধ হয়ে যায়। এগুলোকে বললাম কি, কতগুলো দড়ির মতো জিনিস দিয়ে, পেশি দিয়ে নিচে বাঁধা থাকে, ওপর থেকে চাপ পড়লে নিচে খোলে, নিচ থেকে চাপ পড়লে দরজাটা উপরে খুলতে চায়, কিন্তু দড়িতে টান পাতে বন্ধ হয়ে যায়। এদিকেও তাই, এদিকে তিনটে পাল্লা বলে ট্রাইকাস্পিড, ডান দিকে বাঁ দিকে বয় মিল আছে বাইকাস্পিড, ঠিক আছে, বা মিট্রাল বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে তো? আচ্ছা, এবার এটা না থাকলে কী হতে হলে, এটা না থাকলে এই ফ্ল্যাপগুলো বন্ধ না হলে রক্তটা এদিকে ঢুকতে পারতো না, ব্যাকফ্লো করে যেত। তাহলে আমার যখন প্রশ্ন আসছে পরীক্ষায় যে ভালভের কাজ কি, দ্বিপত্র টিপের পজিশন আসতে পারে, ত্রিপত্র পজিশন কোথায় আসতে পারে, দ্বিপত্র হচ্ছে কোথায় বললাম, দ্বিপত্র হচ্ছে বামালিন্দ বামনিলয়ের মাঝখানে, ডানালিন্দ ডানলিনের মাঝখানে হচ্ছে কোনটা, ত্রিপত্রটা। এবার কী কাজ লিখে দিচ্ছি, রক্তের বিপরীত স্রোতকে আটকানো, ঠিক আছে, একমুখী রাখা, এগুলো প্রশ্ন আসতে পারে। আচ্ছা, পজিশন আসতে পারে, বিপত্র কোথায় বা ত্রিপত্র কোথায়, বাঁদিকে বাইকাস্পিড থাকে, মনে হয় বয় মিল আছে, বাঁদিকে বাইকাস্পিড, বাকিটা ডান দিকে। আচ্ছা, এবার এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এই যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হচ্ছে, এগুলোকে আমরা এক কথায় বলি হৃদচক্র। একটা আমাদের গড় হৃদচক্রের আয়ু, আমাদের মানুষের গড় হৃদচক্রের আয়ু কত না, হচ্ছে মিনিটে 72টা, আয়ু বলবো না, এই আমাদের ফার্স্টনেস হচ্ছে মিনিটে 72টা, গড়ে মিনিটে 72টা আমাদের কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হয়। গড়ে কী বললাম, 72টা কার্ডিয়াক সাইকেল উৎপন্ন হয় বা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হয় আমাদের এক একটা সংকোচনের সময়, এক সংকোচনের সময় 1 মিনিটের মধ্যে আমার 72টা সংকোচন প্রসারণ সম্পন্ন হচ্ছে। এবং এই যে সংকোচন প্রসারণটা কিন্তু অল্টারনেট হয়, বলছি অল্টারনেট মানে কি, অলিন্দের সংকোচন হলে নিলয় প্রসারণ হয়, নিলয়ের সংকোচন হলে অলিন্দের প্রসারিত হয়। এবং এই জন্য কারেন্ট লাগে বললাম, এটাকে করতে গেলে সংকোচন করতে গেলে কারেন্ট লাগে, উদ্দীপনা লাগে, পেশির উদ্দীপনা লাগে। সে পেশি কিন্তু পেশি তৈরি, সে পেশি উদ্দীপনাটা কে দেবে, এই পেশি উদ্দীপনাটা আমার যখন আসছে, এটা আসছে কারেন্ট থেকে, উদ্দীপনাটা কারেন্ট দিচ্ছে। আমাদের হৃৎপিণ্ডের যে বললাম স্পন্দন, হৃদস্পন্দন যেটা 72টা মিনিটে বললাম, এটা জন্য যে শক্তিটা লাগে, যে ইলেকট্রিসিটি লাগে, সেটা আসে কোত্থেকে, এটা আসে হচ্ছে গিয়ে আমার ওই এস নোট বা জিনিস থেকে, নোট বা জিনিস থেকে এটা আসে। আমি পরে আসে পেসমেকার বলা, এখন লাস্ট টাইমে পেসমেকার দেওয়া আছে, পরে আসছে। আচ্ছা, মিনিটে 72টা কার্ডিয়াক সাইকেল কথাটা মানে হচ্ছে মিনিটে 72টা সিস্টল ডায়াস্টল, অর্ধেক করে নয়, 36 করে নয়। 1 মিনিটে আমাদের অলিন্দগুলো 72 বার সংকোচন হবে, 72 বার প্রসারণ হবে। 1 মিনিটে নিলয়গুলো 72 বার সংকোচন হবে, 72 বার প্রসারিত হবে আলাদা করে, ঠিক আছে।
এই জন্য স্থায়িত্ব বলছি কি গড়ে 8 সেকেন্ড প্রতি একটা হৃদচক্র মানে হচ্ছে একটা অলিন একটা সিস্টল, একটা নিলাম একটা অলিন সিস্টল একটা ডায়াস্টল, একটা হচ্ছে আমার কি হলো একটা সেশন হলো, এটাকে আমরা একটা চক্র বলছি, একটা হৃদচক্র বলছি। মানুষের ক্ষেত্রে মান হচ্ছে কত, আমাদের মানুষের ক্ষেত্রে মান হচ্ছে 0.83 সেকেন্ড, পয়েন্ট হচ্ছে 83 সেকেন্ড। ইজি জিনিস, 72টা হয় 60 সেকেন্ডে, একটা হয় কত সেকেন্ডে 60/72, তাহলে 0.83 0.8 এই সেকেন্ডে কী হয় আমার হৃৎপিণ্ডের মধ্যে একটা সংকোচন একটা প্রসারণ হয়, একটা সংকোচন একটা প্রসারণ হয়, একটা সেট হয়, এরকম করে মিনিটে 72টা সেট চলছে। এই প্রত্যেকটা সেটের সময় যখন নিলয় সংকোচন হচ্ছে, প্রত্যেক সেটে যখন নিলয় সংকোচন হচ্ছে, নিলয় সংকোচনের সময় প্রত্যেক রক্ত বেরিয়ে আসছে, যে ছবি দেখালাম নিলয় সংকোচনে কী হয়, ডান নিলয় থেকে বেরোয় মহাধমনীতে, ফুসফুসে ধমনীতে, বাম নিলয় থেকে বেরোয় মহাধমনীতে। এই যে বেরোচ্ছে এটাকে বলছে কার্ডিয়াক আউটপুট। যে রক্তটা আমার নিলয় সংকোচনে বেরিয়ে আসছে একে বলছে কার্ডিয়াক আউটপুট, বা বাংলায় বলছে হৃদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট। এর পরিমাণ পরীক্ষা আসতে পারে, এটাকে দুভাবে মাপা হয়, মানুষের ক্ষেত্রে দুভাবে মাপা হয়, একটা স্ট্রোক ভলিউম, একটা মিনিট ভলিউম। বললাম মিনিটে 72টা কার্ডিয়াক সাইকেল হচ্ছে, ভালো কথা। এবার এই কার্ডিয়াক সাইকেলের প্রত্যেকটা সেটকে বলছে, এটাকে আমি প্রত্যেকটা সেট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কার্ডিয়াক সাইকেল। এবার এই প্রত্যেকটা সাইকেলের এক একটা সিস্টেম, মানে প্রত্যেক সিস্টেম থেকে বেরোচ্ছে কত করে, আমার 70 ml করে রক্ত বেরোয়। মানে আমার কোন দুটো মিলে কিন্তু আমাদের এই ফুসফুসে ধমনী আর মহাধমনী মিলে হচ্ছে 70 ml করে বেরোচ্ছে প্রত্যেকবার, ঠিক আছে। এটাকে 70 ml পরিমাণ স্ট্রোক ভলিউম বা ঘাত পরিমাণ, মানে প্রত্যেক আঘাতে বেরোচ্ছে এটা। আর এরকম করে 1 মিনিট চলে, 70 ml করে হচ্ছে 72 মিনিটের অ্যাভারেজ হয়, 70 × 72 কত হয় হচ্ছে মিনিট ভলিউম হয়, 1 মিনিটে হচ্ছে। স্ট্রোক ভলিউম কত 70 ml, মিনিট ভলিউম হচ্ছে গিয়ে আমার কত প্রায় 5 লিটার, ঠিক আছে। তো এটাকে আমরা এরকম করে বলি। আচ্ছা, এই দুটোকে একসঙ্গে বলছি কার্ডিয়াক আউটপুট। আর যেটা বলছিলাম তখন বলতে থেমে গেলাম, এই যে আমাদের কারেন্ট তৈরি হচ্ছে, এই সংকোচনটা হচ্ছে, যে কারেন্টটাকে বললাম, এই কারেন্টটা আসে হচ্ছে এসি নোড থেকে বা সাইন অরিকুলার নোড থেকে। এটাকে নোড মানে হচ্ছে পর্ব বলি বাংলায়, মানে যেখানে একাধিক কী হচ্ছে, একাধিক লেয়ার অফ সেল, একাধিক লেয়ার অফ পেশি ওভারল্যাপ করে গেছে, একাধিক লেয়ার অফ পেশি ওভারল্যাপ করে গেছে, ঠিক আছে। এটাকে বলছি নোড বা পর্ব বলছি। এরকম একটা নোড থেকে আমাদের হার্টবিট তৈরি হয়, এটাকে আমরা বলি, আমরা ছন্দ নিয়ম বা পেসমেকার বলি, এটার নাম হচ্ছে এসএ নোড। এসএ নোড এর নাম আসতে পারে যে তোমাদের পেসমেকারের নাম বলো, কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে পেসমেকারকে এসএ নোড বলে, পাওয়া যায় কোথায়, আমাদের হৃৎপিণ্ডের ডান দিকের ওপর দিকে, ডানাবৃন্দের ওপর দিকে। কোথায় পাওয়া যায়? আমাদের হৃৎপিণ্ডের ডানাবৃন্দ হচ্ছে এটা, এর ওপর দিয়ে এরকম জায়গায় পাওয়া যায় হচ্ছে কি আমাদের এসএ নোড। এসএ নোড কী করে, আমাদের হার্টবিট বানাতে সাহায্য করে, ঠিক আছে। তো আচ্ছা, হয়ে গেল পেসমেকার ছন্দ নিয়ামক কী, কোথায় পাওয়া যায়, দুটো মনে রাখতে, পজিশন মনে রাখতে হবে। আগের থেকে এরকম বলেছিলাম আমাদের ভালভের পজিশন মনে রাখতে হবে, এখানেও কিন্তু পজিশনটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, এটা হয়ে গেল। এবার আসি হচ্ছে মানুষের রক্তের উপাদানগুলোতে। সম্পূর্ণ রক্ত আছে, রক্তের উপাদানগুলো জেনে নিই। মানুষের রক্তের উপাদান কি, পরীক্ষা ছোটো 2 নম্বর নোট দিতে পারে। মানুষের রক্তের উপাদান 2 রকমের, যেহেতু রক্তে তরল যোগ করা, রক্তে কোষও থাকে এবং ধাত্র বা প্লাজমাও থাকে, রক্তের রসও থাকে, ঠিক আছে। প্রধান উপাদান হচ্ছে গিয়ে আমাদের কোষগুলো, এটা হচ্ছে 45%, বাকি 55% কি, 55% হচ্ছে ধাত্র বা প্লাজমা বা রক্তরস। এবার এই 45% কোষের মধ্যে 1% চলে যাচ্ছে কোথায়, মিওসিসের ক্ষেত্রে, মানে আমাদের বলো ওটার নাম, আমাদের মিওসিস কেন বললাম, সরি, আমাদের ওটা কী বলো, প্লেটলেটসের মধ্যে, প্লেটলেটস এবং অনুচক্রিকা বা অনুচক্রিকার মধ্যে 45% কোষ, 55% প্লাজমা। এই 45% কোষের আবার কিছু চলে যাচ্ছে কোথায়, আমাদের শ্বেতকণিকা অনুচক্রিকা, 1% সেই শ্বেতকণিকা অনুচক্রিকা তৈরি করতে চলে যাচ্ছে, মানে বাকি 45% পুরোটাই হচ্ছে আরবিসি। শ্বেতকণিকা আর অনুচক্রিকা অনেক কম। আচ্ছা, যেহেতু স্তন্যপায়ী প্রাণীর আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই দেখতে কী লাগে, গোল লাগে, দ্বি অবতল লাগে। স্তন্যপায়ী প্রাণীর কী হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না বলে দেখতে কী লাগে, দ্বি অবতল লাগে, মধ্যখানটা বসে যাওয়া, ঠিক আছে, দ্বি অবতল পাওয়া যায়, নিউক্লিয়াস নেই বলে, বা ডাম্বেল আকৃতি বলতে পারো, বলতে পারো। এই লোহিত কণিকার কাজ কি, আরবিসি যেটা বেশি হচ্ছে, 43% আছে বললাম, কাজ কী দেবে, 44, তার থেকে চলে গেল 1%, 43 হলো। কী কাজ এগুলো, এর কাজ হচ্ছে, দেখো লেখা আছে, লোহিত কণিকার প্রধান কাজ হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন অণুর সহায়তায় অক্সিজেন পরিবহন করা। এই যে আরবিসিগুলো আছে, এদের গায়ে সারফেসে কী হবে, হিমোগ্লোবিন আটকে থাকবে, সারফেসে কী হবে, হিমোগ্লোবিন আটকে থাকে, কার গায়ে, আরবিসিগুলোর গায়ে। এর ফলে কি হিমোগ্লোবিন পরিবহনে সাহায্য করে,
দেখা গেছে প্রতি 100 ml হিমোগ্লোবিনে 100 ml রক্তে প্রায় 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে। 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে, এটা পরীক্ষায় আসে প্রায়। আমাদের প্রতি 100 ml বা 1 ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ 14.5 গ্রাম হয়, ঠিক আছে। যেটা সম্মিলিতভাবে আবার 20 ml অক্সিজেন নিতে পারে। এটা পিএসসি পরীক্ষায় এসছে সবকটাই। পিএসসি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আগে ঘুরিয়ে ফিরিয়ে এটা এসছে যে 1 লিটার রক্তে 100 ml রক্তে হিমোগ্লোবিন কত আছে, মানে 14.5 গ্রাম, ঠিক আছে। এখানে 20 ml অক্সিজেন পরিবহন করতে পারে, কতটা পরিবহন করতে পারে, 20 ml অক্সিজেন পরিবহন করতে পারে। আর বললাম কি কত মাইক্রোলিটার পাওয়া যায়, কত মাইক্রোলিটার পাওয়া যায়, 4.7 পাওয়া থেকে 6.9 মিলিয়ন পাওয়া যায় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে একটু কম, মাইক্রোলিটারটা 42 থেকে 5.2 মিলিয়ন আমার খাচ্ছে। 14.5 গ্রাম মিলে এত সংখ্যা, এবং সেটাতে 20 ml অক্সিজেনকে পরিবহন করছে অক্সিজেন হিমোগ্লোবিন রূপে। অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের বিক্রিয়া কী হয়, অক্সিজেন হিমোগ্লোবিন ফর্ম করে। সেই 20 ml রক্তে আমার 14.5 গ্রাম হিমোগ্লোবিন আছে, সেটা মিলে আমার 20 ml অক্সিজেন নিতে গেলে আমার 14.5 গ্রাম হিমোগ্লোবিন লাগে, সেটা আমার 100 ml রক্ত থাকতে পারে, ঠিক আছে। তো ছেলেদের ক্ষেত্রে কম বেশি সংখ্যাটা কম বেশি দেওয়া আছে, সংখ্যাটা। আরবিসির সংখ্যা প্রয়োজনের চেয়ে বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথেমিয়া, বা পলিসাইথেমিয়া ভেরা বলা হয়। কমে যাওয়াটা জানো সবাই অ্যানিমিয়া, আরবিসি কমে যাওয়া, হিমোগ্লোবিন তৈরি না হওয়াকে অ্যানিমিয়া বলি। কিন্তু আরবিসি বেড়ে যাওয়াকে বলা হয় কি পলিসাইথেমিয়া। এটা পরীক্ষায় আসতে পারে পলিসাইথেমিয়া কী, আর পলিসাইথেমিয়া ভেরা কী। তখন যদি পরীক্ষার প্রশ্ন আসে পলিসাইথেমিয়া ভেরা কী, 2 নম্বরে এসছে, তখন ন্যাচারাল নাম্বারটা বলে দিতে হবে যে আমাদের স্বাভাবিক রক্তে 4.7 থেকে 6.1 মিলিয়ন মধ্যে কী থাকে, বলুন নাম রক্ত, সরি আরবিসি থাকে, ঠিক আছে। এই আরবিসির সংখ্যা যদি এর চেয়ে বেড়ে যায়, 4.6.9 চেয়ে বেড়ে যায়, তখন থেকে বলছি পলিসাইথেমিয়া বলবো, পলিসাইথেমিয়া বলবো, ঠিক আছে। তো ক্লিয়ার সবার কাছে এটা মোটামুটি, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। 100 ml রক্তে অক্সিজেনের পরিমাণ কত, 100 ml রক্তে কতটা অক্সিজেন পরিমাণ করতে পারে, রক্তে অক্সিজেন পরিমাণের রাস্তা কোথায়, অক্সিজেন পরিমাণ রূপে থাকে। আকৃতিটা ডাম্বেল আকৃতি কেন, চেপতে গেছে কেন, কারণ মধ্যিখানে নিউক্লিয়াস নিয়ে জিনিসটা গোল হয়ে থাকতে হয়, নিউক্লিয়াস থেকে গোল হয়ে থাকতে হবে, কোষগুলো গোল হয়ে থাকে, নিউক্লিয়াস না থাকলে গালটা চুপসে গেছে, এরকম প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। এগুলো আসবে তোমাদের, ভালো করে পড়ো। আমরা নেক্সট দিন আবার অন্য কিছু পড়বো। আজকে আমাদের সংবহন মোটামুটি শেষ। ভ্যালুগুলো দেখবে কোনটা কত এমএল অক্সিজেন নেয়, কতটা ওজন হিমোগ্লোবিন থেকে জানতে হবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে, আবার নেক্সট দিন আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।